নবমী মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজ আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী এবং ধাতু সময়ের নিষ্কাশনের সাধারণ নীতি সম্বন্ধে আলোচনা করব। তড়িৎ রাসায়নিক শ্রেণী এবং ধাতু সমূহের নিষ্কাশনের নীতি। এখন তড়িৎ রাসায়নিক শ্রেণী এটা হচ্ছে এমন একটা শ্রেণী যেটা কিনা ধাতুগুলোকে তাদের ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা অনুসারে সাজানো হয়েছে, অথবা আমরা এটাকে যদি অন্যভাবে বলি, এই ধাতুগুলি তাদের রাসায়নিক সক্রিয়তা অনুসারে ক্রমশ নিচে থেকে উপর দিকে সাজানো হয়েছে। অর্থাৎ এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলি উপরের দিকে থাকবে তারা বেশি সক্রিয় হবে, আর যারা দিকে নিচের দিকে থাকবে তারা অপেক্ষাকৃত কম সক্রিয় হবে। এখন প্রথমে আমরা ধাতু এবং তাদের প্রমাণ বিজারণ বিভব অথবা প্রমাণ তড়িৎদ্বার বিভব কার কত সেটা আগে জানি, জানার পর আমরা ডিটেলসে যাব। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একদম প্রথম দিন আমরা যেটা শুরু করেছিলাম, সবার উপরে কে আছে না পটাশিয়াম, তারপরে আছে ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এরপরে এর মাঝে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এফি, এসএন, পিবি, এইচ, সিইউ, এইচজি, এজি, এইউ। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, পিবি, হাইড্রোজেন, কপার, পারদ, সিলভার এবং এইউ বা গোল্ড। এখন হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবকে যদি আমরা শূন্য ধরে আমরা ধাতুগুলোর প্রমাণ বিজারণ বিভবের মান পরপর লিখব। সবার উপরে যেটা আছে পটাশিয়াম, এর হচ্ছে প্রমাণ বিজারণ বিভব e⁻0 mn+/m। এর প্রমাণ বিজারণ বিভবের মান সবথেকে বেশি ঋণাত্মক। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ধাতুর প্রমাণ বিজারণ মান যত বেশি কম হবে বা ঋণাত্মক হবে, সে ধাতু তত তীব্র শক্তিশালী বিজারক হবে, অর্থাৎ সে সহজেই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে। পটাশিয়ামের সবথেকে প্রমাণ বিজারণ বিভবের মান কম, কত -2.93। এরপরে ক্যালসিয়াম, এর প্রমাণ বিজারণ বিভবের মান 2.87। সোডিয়াম, এর প্রমাণ বিজারণ বিভবের মান 2.72। ম্যাগনেসিয়াম 2.36। এরপরে অ্যালুমিনিয়াম -1.66। জিঙ্ক, এর প্রমাণ বিজারণ বিভবের মান -0.76। আয়রনের ক্ষেত্রে -0.44। এসএনের আছে 0.14, পিবির আছে 0.13। আগে বলেছি হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান 0, সেজন্য আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে 0.00 লিখলাম। এরপরে আমরা যেটা জানব যেটা হচ্ছে কপার। কপারের হচ্ছে প্রমাণ বিজারণ বিভব হচ্ছে ক্ষেত্রে দেখো উপরেগুলো সব নেগেটিভ হয়েছে, এখানে 0 হয়েছে, এরপরে কিন্তু পজিটিভ হবে, তাহলে
0. প্লাস 0.34, Hg প্লাস 0.79, Ag 0.80, Au 1.45। অর্থাৎ এই তড়িৎ রাসায়নিক শ্রেণী যেটা সাজানো হলো, এক্ষেত্রে ধাতুগুলির প্রমাণ বিজারণ বিভব উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু বাড়তে থাকছে, বিপরীতভাবে নিচের দিকে যদি উপরের দিকে যায় প্রমাণ বিজারণ বিভবের মান কমছে। আমরা আগেই বলেছিলাম যে ধাতু যত বেশি, অর্থাৎ যে ধাতুর যত প্রমাণ বিজারণ বিভবের মান ঋণাত্মক হবে সে তত ধাতু তত তীব্র বিজারক হবে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে ইলেকট্রন ত্যাগের প্রবণতা অথবা বিজারণ ক্ষমতা তথা রাসায়নিক সক্রিয়তা নিচে থেকে উপরের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ এদিকে বৃদ্ধি পাবে তথা রাসায়নিক সক্রিয়তা বৃদ্ধি পায় এবং প্রমাণ বিজারণ বিভব যেটা E0 Mn+/m ক্রমশ হ্রাস পায়। এখন এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণী, এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে থেকে আমরা অনেকগুলো তথ্য জানতে পারি। মোটামুটি ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে মূলত তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা একদম উপরের দিকে আছে সেই সমস্ত ধাতুগুলো কিন্তু সহজে, বা সেই সমস্ত ধাতুর আকৃতি থেকে কিন্তু সহজে ধাতুটিকে নিষ্কাশন করা যায় না। আমরা ধাতুগুলির সক্রিয়তা অনুসারে এর দিকে মোটামুটি আমরা 3টে শ্রেণীতে যদি ভাগ করি, একদম উপরের শ্রেণীতে যারা আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতুগুলি অত্যন্ত সক্রিয়। এদের প্রমাণ বিজারণ বিভবের মান নেগেটিভ বা ঋণাত্মক হওয়ার ফলে এরা অত্যন্ত সহজেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। এরপরে উপর থেকে আমরা যদি যত নিচের দিকে যাব, ধাতুর সক্রিয়তা অর্থাৎ ধাতুটা সক্রিয়তা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। তা এক্ষেত্রে আমরা কপার পর্যন্ত যে ধাতুগুলি আছে হাইড্রোজেন ছাড়া, সেই ধাতুগুলি উপরের ধাতুগুলির তুলনায় একটু কম সক্রিয় হবে। আর কপারের নিচে যারা আছে এই এজি আর Au অর্থাৎ পারদ, সিলভার এবং গোল্ড, এরা অপেক্ষাকৃত অনেকটাই নিষ্ক্রিয়। তাই Au অর্থাৎ সোনাকে কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এখন আমরা এই যে 3টে ভাগ করলাম, এই 3টে ভাগের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কিভাবে ধাতুগুলো নিষ্কাশন করব। প্রথমের ক্ষেত্রে আমরা এই যে ধাতুগুলো দেখলাম, তাহলে এর বৈশিষ্ট্য কি? এরা রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়। এই রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় হওয়ার ফলে প্রকৃতিতে এদের মুক্ত অবস্থায় পাওয়া যায় না। দু নম্বর, এদের প্রমাণ বিজারণ বিভবের মান ঋণাত্মক হওয়ার ফলে এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে পারে। আচ্ছা, এদের যেহেতু অক্সাইডগুলো খুবই স্থায়ী হয়, তাই
সহজে অর্থাৎ কার্বন বিজারণ পদ্ধতিতে কিন্তু আমরা এই ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারবো না। তাই এদের কি করা হয়, এদের যে কোনো লবণ, সেটা ক্লোরাইড হতে পারে বা হাইড্রক্সাইড হতে পারে, সেই ক্লোরাইড বা হাইড্রক্সাইড লবণকে গলিত অবস্থায় বা গলিয়ে তাদের মধ্যে তড়িৎ চালনা করে তড়িৎ বিজারণ পদ্ধতিতে এই সমস্ত ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। যেমন আমরা যদি পটাশিয়াম ধাতু দেখি, পটাশিয়াম এর একটা লবণ নেওয়া হলো পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে কিছু কিছু বিকালক পদার্থ যোগ করা হয়, কোনো কোনো ক্ষেত্রে যোগ করে এই গলনের তাপমাত্রাটা কমিয়ে দেওয়া হয়। কমিয়ে দেওয়ার পর তারপরে তার তড়িৎ বিজারণ করা হয়। তারা পটাশিয়াম ক্লোরাইড একে গলানোর পর এর মধ্যে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে এটা K+ এবং Cl- আয়নে ভেঙে যাবে। এরপরে কি হবে, দুটো বিক্রিয়া হবে, একটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়ায় পটাশিয়াম ক্যাথোডে যাবে এবং সেখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে ধাতুতে পরিণত হলো। আর ক্লোরিন তাহলে পটাশিয়াম ক্যাথোডে গেল, ক্লোরিন যেহেতু নেগেটিভ তড়িৎধর্মী সে অ্যানোডে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা অ্যানোড বিক্রিয়া লিখব। এর বেশি অতিরিক্ত ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। দুটি ক্লোরিন পরমাণু এরপরে পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন গ্যাসে বেরিয়ে যাবে। এইভাবে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতুগুলি একদম উপরের দিকে আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, বেশিরভাগ এই প্রত্যেকের ক্ষেত্রেই এরকম তড়িৎ বিজারণ পদ্ধতিতে ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। এরপরে আমরা মাঝারি শ্রেণীতে যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা মাঝামাঝি জায়গায় আছে হাইড্রোজেন ছাড়া, তাদের ক্ষেত্রে কি এরা রাসায়নিকভাবে অপেক্ষাকৃত কম সক্রিয়, এরা রাসায়নিকভাবে অপেক্ষাকৃত কম সক্রিয়, অর্থাৎ এদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কম। আর কি এদের ক্ষেত্রে অর্থাৎ এই সমস্ত যে ধাতু, এদের আকরিকগুলোর সালফাইড বা অক্সাইড আকরিক থেকে এই ধাতুগুলোকে নিষ্কাশন করা হবে এবং সেক্ষেত্রে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্য নেওয়া হবে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে সালফাইড আকরিক ক্ষেত্রে আমরা শত বিজারণ পদ্ধতির সাহায্য নেব। এই শত বিজারণ পদ্ধতির সাহায্যে জিঙ্ক, লেড এরকম ধাতুরকে আমরা নিষ্কাশন করতে পারি। তা কি বললাম, যেটা হচ্ছে এদের সালফাইড বা কার্বনেট আকরিককে তাপজারণ বা ভস্মীকরণ করার পর কি করা হবে, এদের সালফাইড বা কার্বনের আকরিকে তাপজারণ বা ভস্মীকরণ করার পর কার্বন বিজারণ পদ্ধতির সাহায্য নিয়ে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুগুলিকে নিষ্কাশন করা হয়। আর কিছু ক্ষেত্রে শত বিজারণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়। যেমন হচ্ছে কপার, পিবি। এখন কার্বন বিজারণ পদ্ধতিতে কি করা হয়, যদি ধাতুর কার্বনেট আকরিক থাকে সেটা প্রথমে কি হয়,
তাপজারণ বা বশীকরণের পর ধাতব অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়। যদি সালফাইড আকরিক হয় সেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অর্থাৎ তাপজারণের ফলে অক্সাইড আকরিকে পরিণত হবে। পরবর্তীকালে এই ধাতব অক্সাইডটা কার্বন দ্বারা বিজারিত হবে, বিজারিত হয়ে ধাতু প্লাস কার্বন মনোক্সাইডে পরিণত হবে। এরপরে আমরা জানব যে এর থেকে কম সক্রিয় অর্থাৎ শেষে যারা যে সমস্ত ধাতুগুলো আছে Hg বা পারদ Ag আর হচ্ছে Au, তা এদের ক্ষেত্রে কি করা হবে? এদের ক্ষেত্রে এদের অক্সাইডগুলো কিন্তু কম স্থায়ী, তাই কোনো কোনো ক্ষেত্রে এদের অক্সাইড বিশেষ করে Hg এর ক্ষেত্রে এদের অক্সাইডকে একটু বেশি তাপমাত্রায় বা একটু উত্তপ্ত করলেই এদের অক্সাইডটা ভেঙে গিয়ে ধাতুতে পরিণত হয়। তা এদের তাহলে কি বৈশিষ্ট্য? তাহলে এরা রাসায়নিকভাবে অত্যন্ত কম সক্রিয়, এদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা খুবই কম। তাহলে এদেরকে নিষ্কাশন করা হয় কি করে? একটু আগে যেটা বললাম, যদি অক্সাইড আকরিককে তাপ দিয়ে ধাতুটাকে নিষ্কাশন করা হয়। যেমন এদের অক্সাইড আকরিককে তাপ দিয়ে সহজেই ধাতুটিকে নিষ্কাশন করা যায়। উদাহরণ হচ্ছে টুয়াইস HgO ডেল্টা, মানে তাপ দেওয়া হলো টুয়াইস Hg প্লাস O2। আর আগেই বলেছি একদম নিচে যে আছে সেটা হচ্ছে গোল্ড, এ এত কম সক্রিয় যে প্রকৃতি থেকে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাহলে Au প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা মেন কয়েকটা যে সমস্ত ধাতুগুলো এখানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে পরপর ক্রমবর্ধমান নিচে থেকে উপরের দিকে গেছি, যে ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা অনুসারে সাজিয়েছি। যে যত বেশি উপরে থাকবে তার বিজারণ ক্ষমতা তত বেশি। তা যার যত বিজারণ ক্ষমতা বেশি হবে সে তত বেশি সক্রিয় হবে। সক্রিয় হওয়ার জন্য প্রকৃতিতে তার দিকে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না। যারা মাঝামাঝি জায়গায় আছে তারা অপেক্ষাকৃত কম সক্রিয়, তাই তার দিকে সহজে এই কার্বন বিজারণ পদ্ধতি বা শত বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা হয়। আর একদম নিচে যারা আছে তাদের অক্সাইডগুলো এত কম স্থায়ী যে একটু উত্তাপ দিলে ভেঙে যায় এবং ধাতুটাকে সহজেই পাওয়া যায়। আর একদম শেষে যে আছে Au, একে তো প্রকৃতিতে মুক্ত অবস্থাতেই পাওয়া যায়। আচ্ছা, ইন জেনারেলভাবে আমরা এই তিনটে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ধাতুগুলোকে বা পরবর্তীকালে পরবর্তী ক্লাসে আমরা এই তিনটে নীতি এই নীতিগুলোর উপর নির্ভর করেই আমরা ধাতুগুলোকে নিষ্কাশন করব। এখন আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী এটা সম্বন্ধে একটু আলোচনা করি যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আসলে কি। মোটামুটি হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান 0 ধরে ধাতুগুলিকে তাদের ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা অনুসারে সাজিয়ে যে শ্রেণীটা পাওয়া যায় সেটা হচ্ছে
তড়িৎ রাসায়নিক শ্রেণী। তাহলে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী কাকে বলে একটু যদি লিখি, হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব বা তড়িৎদ্বার বিভব, হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভব কে শূন্য ধরে হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবকে শূন্য ধরে ধাতুগুলিকে তাদের ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা অনুসারে সাজিয়ে এক্ষেত্রে কেমনভাবে সাজাবো না, যে উপরে বেশি থাকবে সে তত তীব্র বিজারক হবে, যে নিচে থাকবে সে কম বিজারক হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রমাণ বিজারণ বিভব যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তীব্র বিজারক পদার্থ হবে, অর্থাৎ সে তত বেশি সহজে ইলেকট্রনটা ছেড়ে দিতে পারবে। তাহলে এক্ষেত্রে উপর থেকে যদি আমরা নিচে যদি পরপর সাজাই তাহলে এক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান দেখবে উপর থেকে নিচের দিকে কিন্তু ক্রমশ বাড়তে থাকছে, মাইনাস থেকে জিরো হলো, জিরোর পর থেকে আবার প্লাস হয়েছে। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণী কাকে বলবো, তাহলে হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবকে শূন্য ধরে ধাতুগুলিকে তাদের ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা অনুসারে সাজিয়ে, কেমন না ক্রমবর্ধমান বিজারণ ক্ষমতা অথবা প্রমাণ বিজারণ বিভব অনুসারে উপর থেকে নিচে সাজিয়ে যে উপর থেকে নিচের দিকে সাজিয়ে যে শ্রেণী পাওয়া যায় তাকে তড়িৎ রাসায়নিক শ্রেণী বলব। আমি আরেকবার তড়িৎ রাসায়নিক শ্রেণীটা লিখছি। তাহলে সবার পরে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এফি, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এফি, এসএন, পিবি, এইচ, সিইউ, এইচজি, এজি, এইউ। তাহলে খেয়াল রাখতে হবে মাইনাস এর প্রমাণ বিজারণ বিভব -2.93, -2.72, সোডিয়ামের -2.36, ম্যাগনেসিয়াম -1.66, অ্যালুমিনিয়াম -0.76, জিঙ্কের 0.44, আয়রনের অ্যালুমিনিয়াম হচ্ছে 1.66, ম্যাগনেসিয়াম এর হচ্ছে 2.36। আচ্ছা, এখানটা একটু আগে পরে হয়ে গেছে, আমি প্রথম থেকে আবার লিখছি। তাহলে সবার উপরে যেটা আছে পটাশিয়াম -2.93, -2.87, -2.72, -2.36, -1.66, 0.76,
0.44, 0.14, 0.13, हाइड्रोजन 0.00, कॉपर प्लस 0.34, Hg प्लस 0.79, Ag प्लस 0.80, Au प्लस 1.45। এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রমাণ বিজরণ বিভব কিন্তু উপর থেকে নিচের দিকে, প্রমাণ বিজরণের মান হচ্ছে উপর থেকে নিচের দিকে ক্রমশ বাড়ছে, মাইনাস থেকে 0 হয়েছে, 0 থেকে প্লাস হয়েছে। তাই বিজারণ ক্ষমতা আর প্রমাণ বিজারণ বিভব মান এটা কিন্তু উল্টো, অর্থাৎ বিজারণ ক্ষমতা যদি বাড়ে প্রমাণ বিজারণ বিভবের মান কমে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণী, এই তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো। কি কি? 1 নম্বর হচ্ছে কে বেশি বিজারক হবে। আগেই বলেছি যে সবার উপরে থাকবে সে তত বেশি তীব্র বিজারক হবে। ধরা যাক 3 জন, এই 3 জন অর্থাৎ ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, 4 জনই ধরা হলো, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এখন সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুটোর যদি তুলনা করি তাহলে এটা সোডিয়াম হবে তীব্র বিজারক, অ্যালুমিনিয়াম সোডিয়ামের থেকে অল্প তীব্র বিজারক। এটাকে আমরা যদি অতি তীব্র বলি, অতি তীব্র বিজারক, এটাকে তখন বলবো তীব্র বিজারক, আর এটাকে বলবো অল্প তীব্র বিজারক। এখন যখন দুটো বিজারকের মধ্যে কোনো বিক্রিয়া ঘটবে, সেটা প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে, তখন কি হবে? কে কাকে প্রতিস্থাপিত করবে? এক্ষেত্রে যে উপরের দিকে থাকবে, অর্থাৎ যে ধাতুর বিজারণ ক্ষমতা যত বেশি হবে, সে অপর যৌগটাকে, অপর মৌলটাকে প্রতিস্থাপিত করে নিজে সেই জায়গায় চলে যাবে। অর্থাৎ সোজা কথায় যে উপরে থাকবে সে বেশি তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। যদি সোডিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটা করায় তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। Na প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা মুক্ত অবস্থায় থাকার জন্য 0, LCl3-র ক্ষেত্রে এটা হবে +3। এখন আমরা আগেই বলেছি অ্যালুমিনিয়ামের তুলনায় সোডিয়াম হচ্ছে অতি তীব্র বিজারক। তাই কি হবে? যখনই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম যোগ করা হবে, সোডিয়াম কি করবে? সহজে ইলেকট্রনটা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে Na+ আয়নে পরিণত হবে। তার সঙ্গে কি হবে? 3টে ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে থ্রাইস Na+ Cl- আয়নে NaCl পরিণত হবে এবং অ্যালুমিনিয়ামটা অধক্ষিপ্ত হবে। অর্থাৎ সোডিয়াম এর তীব্র বিজারক হলো, সহজে ইলেকট্রনটা ছেড়ে দিল। আর এ বিজারক হলেও এ তীব্র বিজারক হওয়ার জন্য একে ইলেকট্রন গ্রহণ করতে এ বাধ্য করলো। অর্থাৎ সোজা কথায় আমরা যেটা জানবো যে উপরে যারা থাকবে তারা তাদের নিচে অবস্থিত কোনো ধাতব লবণ থেকে ধাতুটাকে সহজেই মুক্ত করে দিতে পারে। যেমন আমরা যদি একটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখি, ধরা যাক কপার সালফেট দ্রবণ বা তুঁতের জলীয় দ্রবণে আমরা লোহা যোগ করলাম, তাহলে কি হবে? এদের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, সঙ্গে সঙ্গে ফেরাস সালফেট হবে এবং ধাতব কপার অধক্ষিপ্ত হবে। এখন Fe এর প্রমাণ বিজারণের মান -0.44, কপার এর প্রমাণ বিজারণ মান +0.34। প্রমাণ বিজারণ বিভব যত বেশি কম হবে বা ঋণাত্মক হবে সে তত শক্তিশালী বিজারক হবে। তাই এদের ক্ষেত্রে কি হবে? Fe হয় প্রথমে
এর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে দুটো ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে Fe++ আয়নে পরিণত হল। কপার সালফেট এ কী করবে, জলীয় দ্রবণে আয়নিত এইভাবে হয়ে থাকে Cu++ প্লাস SO4 ডবল মাইনাস। এখন এই যে আয়রন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, পরবর্তীকালে এই Cu++ সেই দুটো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে Cu তে পরিণত হলো। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে এখানে ভেঙে ভেঙে লিখলাম। যদি একসঙ্গে যোগ করে লিখি, এটার সঙ্গে এটা কেটে গেল, +2e -2e কেটে গেল, তাহলে এখানে আছে Fe প্লাস Cu SO4 সমান Fe++ আয়ন SO4 ডবল মাইনাস আয়নের সঙ্গে যুক্ত হয়ে FeSO4 পরিণত হবে, আর ধাতব কপার পদক্ষিপ্ত হবে। অর্থাৎ আমরা এই তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকেই জানতে পারব যে দুটি যৌগর মধ্যে কে কত বেশি তীব্র বিজারক হবে, এবং একটি লবণের মধ্যে আরেকটা যদি যৌগ যোগ করা হয় কে কাকে প্রতিস্থাপিত করবে। অর্থাৎ যে যত বেশি বিজারক হবে সে কিন্তু অপর ধাতুটাকে প্রতিস্থাপিত করে নিজে সেই জায়গায় প্রবেশ করবে। আর একটা কি, এই প্রমাণ বিজারণ বিভব এই তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুসারে আমরা দেখি একদম উপরের দিকে যারা আছে তারা অত্যন্ত সক্রিয়, এদের অক্সাইডগুলো থেকে সহজে এদের অক্সাইডগুলো থেকে সহজেই আমরা কার্বন বিজারণ, আগেই বলা হয়েছে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করতে পারবো না। যারা মাঝামাঝি জায়গায় আছে তারা অপেক্ষাকৃত কম সক্রিয়, অর্থাৎ এদের অক্সাইডগুলো আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে অক্সাইড আকরিক থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারবো। আর যারা নিচের দিকে আছে তার দিকে কিন্তু তাদের অক্সাইডগুলো অত্যন্ত কম সক্রিয়, তার ফলে তার দিকে উত্তপ্ত করলে সেই ধাতুটাকে আমরা পেতে পারি। আরেকটা হচ্ছে জল এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। এখন অত্যন্ত সক্রিয়তার জন্য পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এর দিকে জলের মধ্যে মেশালে বা কোনো জলীয় বাষ্পের সংস্পর্শে আনলেই বা কার্বন ডাইঅক্সাইডের সংস্পর্শে আসলেই কিন্তু এরা বিক্রিয়া করে ফেলে, কারণ অত্যন্ত সক্রিয় হওয়ার ফলে। ঠিক একইভাবে মাঝামাঝি যারা আছে তারা জল বা অক্সিজেনের সঙ্গে যে বিক্রিয়া করবে সেটা একটু তাপ দিতে হবে, অর্থাৎ জলের সঙ্গে বা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে গেলে তার দিকে তাপ দিতে হবে, তাপ দিলেই তারা বিক্রিয়া করবে। আর একদম তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা একদম নিচের দিকে আছে তারা কিন্তু জলের সঙ্গে সহজে বিক্রিয়া করতে পারে না। আজকে মোটামুটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আবার পরবর্তী ধাপে এগিয়ে যাব।